নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আইপ্যাক তদন্তে বাধার রিপোর্ট ইডির। দিল্লিতে ইডির সদর দফতরে জোড়া রিপোর্ট জমা। বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে হানা দেয় ইডি এবং তারপর এবার সেই তদন্তে বাধার রিপোর্ট জমা ইডির। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। ঠিক কি খবর, কি রিপোর্ট জমা দিচ্ছে ইডি? ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান করা হয়েছিল মূলত আইপ্যাকের অফিস এবং প্রত্যেকজনের যে বাড়ি, সেই বাড়ি থেকে যে কি বাধার সম্মুখীন হতে হয়েছিল এবং কি পরিস্থিতি হয়েছিল, এবং মূলত তদন্তকারী আধিকারিক যখন তল্লাশি অভিযান করে লাউডন স্ট্রিটের বাড়ি, সেই বাড়িতে তারা যখন প্রবেশ করে এবং তল্লাশি যখন চলছিল, তারা অভিযোগ করছে এবং অভিযোগপত্রে বা রিপোর্ট কার্ডে কিন্তু উল্লেখ করছে যে হেডকোয়ার্টারে গোটায় ফাইনাল যে রিপোর্ট, সেই রিপোর্ট পাঠানো হয়েছে এবং কি পরিস্থিতির সম্মুখীন বা বাধার সম্মুখীন তারা হয়েছিল, এই গোটা রিপোর্টে কিন্তু হেডকোয়ার্টারকে উল্লেখ করেছে। পরবর্তী ক্ষেত্রে এই রিপোর্ট দেখার পরে দিল্লির যে উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু উচ্চ পর্যায়ে একটি বৈঠক করবে, পরবর্তী কি সিদ্ধান্ত নেবে আইপ্যাক যে তদন্ত মামলায়, সেক্ষেত্রে তারা কিন্তু পরবর্তী গতিবিধি ঠিক করবে। এবং সেখানে উল্লেখ করা হচ্ছে মূলত ডিসি নিজে, অর্থাৎ এই ইডির অফিসার যখন ছিলেন সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু বাধা দিয়েছেন এবং তদন্তে বেশ কিছু কিন্তু সহযোগিতা বাধার সম্মুখীন করছিলেন। এবং বলা হচ্ছে রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে তিনি তদন্তকারী যে ইডি আধিকারিক ছিলেন তাদের পরিচয়পত্র দেখতে চেয়েছেন। এরপরে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি কিন্তু ঘটনাস্থলে যায় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছয়, তিনি কিন্তু নথি নিয়ে চলে যায়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্ত সেই নথিগুলো, এমনটা উল্লেখ করা হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে যে সল্টলেক সেক্টরে আইপ্যাকের যে অফিস, সেই অফিসে কিন্তু একই রকম তারা বাধার সম্মুখীন হয়েছে। প্রায় যখন সকাল থেকে তল্লাশি চলছিল, তারপরে আচমকা পুলিশের আধিকারিক বারবার তাদেরকে বাধা দিচ্ছিল তদন্তে। অন্যদিকে বলা হচ্ছে পুলিশ কমিশনার অন্যদিকে মুকেশ কুমার যেমন বিধাননগর, তিনি এবং রাজীব কুমার ডিজি তারা কিন্তু এসেছিলেন। তারা যখন কথা বলছিলেন সেই সময় কিন্তু তার দলেরই গুরুত্বপূর্ণ নথি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন এবং সেই নথি তিনি কিন্তু নিয়ে চলে যান। এই গোটা রিপোর্টে কাটে কিন্তু এমনটাই উল্লেখ করা হয়েছে, একদিকে আইপ্যাকের যে অফিস সেখানকার যেমন যা ঘটনা ঘটেছিল সেই রিপোর্ট তারা পেশ করেছে, অন্যদিকে দিল্লির হেডকোয়ার্টার রিপোর্ট পেশ করে প্রতিজনের বাড়িতে যে পরিস্থিতি হয়েছিল। এরপরে পরবর্তী ক্ষেত্রে উচ্চ পর্যায়ের বৈঠক, সেই বৈঠকে কিন্তু পরবর্তী কি স্ট্র্যাটেজিটা ঠিক করবে, কি পরবর্তী পদক্ষেপ হবে, এই গোটা বিষয় কিন্তু আলোচ্য বিষয় উঠে। বেশ, ধন্যবাদ অনু। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট রাজ্যের, দ্রুত সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি, আর তার আগেই রাজ্যের তরফে ক্যাভিয়েট। গতকাল হাইকোর্টে ধাক্কা ইডির, তারপরই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত। তবে এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট রাজ্যের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী, আর বিস্তারিত বলবে মৈত্রী। একেবারে দেখো অনিন্দিতা, রাজ্যের তরফ থেকে ক্যাভিয়েট দাখিল করা হলো সর্বোচ্চ আদালতে এবং আজকে এই ক্যাভিয়েট ফাইল করা হয়েছে রাজ্যের তরফ থেকে। এই ক্যাভিয়েট দাখিল করার অর্থ হচ্ছে যখন শোনা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তারা একেবারে চূড়ান্ত প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে সর্বোচ্চ আদালতে মুভ করার, সেখানে যাতে সর্বোচ্চ আদালতে তাদের বক্তব্য অর্থাৎ রাজ্যের বক্তব্য না শুনে কোনো রকমের কোনো নির্দেশিকা যাতে জারি করা না হয়, তার জন্য এই ক্যাভিয়েট দাখিল করা। ফলে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলা দাখিল করবে সর্বোচ্চ আদালতে, তখন রাজ্যের যে বক্তব্য, সেই রাজ্যের বক্তব্য না শুনে কিন্তু কোনো নির্দেশ পাশ করা যাবে না। এবং সেটাই কিন্তু রাজ্যের তরফ থেকে অ্যাডভান্স মুভ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা প্রস্তুতি নিচ্ছে মামলা করার, তখন যাতে কোনোভাবেই রাজ্যের বক্তব্য না শুনে কোনো নির্দেশ না দেয় সর্বোচ্চ আদালত, তার জন্যই এই ক্যাভিয়েট দাখিলের সিদ্ধান্ত রাজ্যের। বেশ, ধন্যবাদ মৈত্রী। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, জরুরি ভিত্তিতে শুনানির জন্য ইডির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। শুনানি হবে 14ই জানুয়ারি, অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের, আর এ নিয়েই জোর চর্চা।